ভাই আপনাদের বস কখন আসবেন? আমার একটু তাড়া আছে। তারা যখন এতই আপনার তাহলে এসেছেন কেন? চলে যেতে পারেন বলেই সে মকটেল বানাতে লাগলো। পৃথা কিছু না বলে তার কাজের দিকে লক্ষ্য করতে লাগলো, কিন্তু ছেলেটা মোটেও তা তৈরি করতে পারছে না। তাই পৃথা না কথা বলে পারল না। ও উঠে দাঁড়িয়ে তার কাছে গিয়ে বলল, দিন আমি তৈরি করে দিই। আমার অভিজ্ঞতা বলছে আপনি এই পানীয় তৈরি করতে জানেন না। বসের জন্য করছেন তো? শুনুন, বসকে যদি আপনার কাজে খুশিই না করতে পারেন, তাহলে আপনি কেমন তার সহচর হলেন বলুন তো? ছেলেটি থমকে গেছে। মুখ দিয়ে কোনো কথা না বলে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল চোখ বড় বড় করে। পৃথা সেটাকে পাত্তা না দিয়ে প্রথমে একটি গ্লাসে পরিমাণ মতো স্যাভেন আপ ঢেলে নিয়ে তাতে গোল করে কাটা এক টুকরো লেবু দিল। তারপর কোকা কোলা খুব সাবধানে লেবুর ওপর ঢালতে লাগলো। এরপর গ্লাসের নিচে একটা পাইপ রেখে বলল, মাঝখানে লেবুর উপর কোক ঢালার জন্য একটা গ্লাসে 7 আপ আর কোকা কোলা আলাদা করা গেছে। এক গ্লাসে 2 কালার তৈরি হয়েছে। এবার থেকে এভাবেই তৈরি করবেন। আমি ককটেলও তৈরি করতে পারি পারফেক্ট ভাবে। আবার যদি কখনো দেখা হয় তাহলে সেটাও শিখিয়ে দেব। তা আপনার বস আসবে কখন? বস আপনার পিছনে। বলতেই পৃথা পিছন ফিরে চাইল। পিছনে ফিরতেই পৃথার চোখ চড়ক গাছে উঠে গেল, কারণ পেছনে রাহি দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে। রাহিকে দেখে মনে হচ্ছে না ওকে এরা কিডন্যাপ করেছে, বরং হয়তো সে স্বইচ্ছাই এখানে এসেছে। আজব দুনিয়া, মানুষের ভেতরের রূপের অভাব নেই। রাহি এসে রাগী গলায় বলল, আপনি এখানে কেন এসেছেন? এখানে এসে খুব বড় ভুল করেছেন। হয়তো এই ভুলের মাসুল আপনার জীবন দিয়ে দিতে হবে। রাহির কথায় পৃথা অবাক হলো না, বরং মৃদু হেসে ছলনাময়ীর কথার জবাব দিল, একদিন তো আমি মারা যাবই। তবে তোমাকে নতুন করে জানাতে এসেছি। আরো সহজ ভাষায় বলতে মৃত্যুর আগে মরতে শিখতে এসেছি। আপনি একটু বেশি কথা বলেন, তাই আপনাকে সহ্য করতে পারতাম না। যাই হোক, এসে এদিকে ভালোই করেছেন। ভাইয়ার মাথা থেকে এবার আপনার ভূত নামানোর একটা সুযোগ পেয়ে গেলাম। আমিও যে তোমাকে খুব একটা পছন্দ করতাম সেই মিথ্যা সান্ত্বনা আমি দিতে পারছি না। আমার প্রথমেই মনে হচ্ছিল তোমার ভেতর বড় রকমের ঘাপলা আছে। কিন্তু আফসোস, নিজের মনের ভাবনাকে প্রশ্রয় দিইনি আমি। এখন তোমাকে ভুগতেই হবে। এমন সময় একটা ছেলে দৌড়ে এসে বলল, ম্যাডাম আপনার ভাই তো পুলিশ নিয়ে মেন গেটে দাঁড়িয়ে আছে, এখন কি করবেন? কি? বলে রাহি অত্যন্ত রেগে গিয়ে পৃথার গালে চড় মেরে চিৎকার দিয়ে বলল, বাইরের একটা মেয়ে হয়ে সাহস দেখাতে এসেছিস? পুলিশকে জানিয়ে আসছিস, সাথে ভাইয়াকেও জড়ালি। আজ যদি আমি মরি না, তো তোকে নিয়েই মরবো। এই, একে আমাদের গোপন রুমে নিয়ে যাও, আর যে যার ইচ্ছে মতো রেপ করো। ওকে বিবস্ত্র করে ওকে সবার সামনে রাখবে, আর সবচেয়ে বেশি কষ্ট দিয়ে তাকে মারবে। আমার এতদিনের প্ল্যান আমি কখনো নষ্ট হতে দিব না। বাকিটা আমি সামলে নিচ্ছি। বাসা থেকে সব কিছু সরিয়ে অন্য পথে বাকি সবাই বের হয়ে যাও। পৃথা নিজেও বুঝতে পেরেছে তার সাথে কি হতে চলেছে। নিজের নির্বুদ্ধিতাকে গলা টিপে মেরে ফেলতে মন চাইল তার। স্বামীর ছলনাময়ী নারীটির চোখ দিয়ে ক্রোধের আগুন উঠতে পড়ছে। কেন সেই বোকামি করতে গেল? কেন সে একাই বাসায় আসলো? এখন সে কার কাছে সাহায্য চাইবে, যেখানে নিজের কাজিনই ওর মহাশত্রু, যে নিজেকে আড়াল করার জন্য এমন নাটক সাজিয়েছে। তারপরও সে আর একবার রাহিকে বোঝানোর জন্য মরিয়া হয়ে উঠল। দেখো রাহি, তোমার বয়স খুব অল্প। এমন ডিসিশন নিও না, শেষে না জানি সারা জীবন তোমায় পস্তাতে হয়। ভুল শুধরানোর জন্য জীবন কিন্তু খুবই ছোট। পৃথার কথায় রাহি আরো খেপে গেল। এই তোমরা এখনো দাঁড়িয়ে আছো বলতেই পৃথা আক্ষেপের সাথে দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবন ঠিক কুয়া, পুকুর বা নদী নয়, বরং সেটা অনেকটা সমুদ্রের মতো। কাউকে কিছু দিলে স্রোত হয়ে আবার তা তটেই ফিরে আসে। কর্মফল শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকে। কথা শেষ হতেই পৃথার মুখ ও চোখ শক্ত করে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে গেল ওরা। রাহি নিজেও সেখান থেকে সরে পড়ল। বিশ্বাসে বস্তু মিলে কথাটি সঠিক হলেও এখনকার যুগে এই কথার কোনো ভিত্তি নেই বললেই চলে। মানুষ এখন পিতা মাতার কাছেও নিরাপত্তাহীন। রাফাত কি পারবে পৃথাকে বাঁচাতে এবং রাহিকে শাস্তি দিতে? শেষে আদিলের কাছে ফিরতে পারবে পৃথা, না অদৃশ্য চোরা স্রোতের মধ্যে হারিয়ে যাবে পৃথা নামক অস্তিত্বের? মোর্শেদ আলহাজের সামনে বসে আছে আদিল।
টেবিলে রাখা কফির মগ হতে ধোয়া ওঠা বন্ধ হয়ে গেছে। তার মানে কফি ঠান্ডা হয়ে গেছে। কিন্তু দুজনের কেউ মগে হাত ছোঁয়ায়নি। আদিলের মামা প্রচণ্ড রেগে আছে তার ভাগিনার ওপর। গোপন তথ্যের মাধ্যমে জেনেছে ইদানিং আদিল মেয়ে ঘটিত সমস্যার ভেতর জড়িত হয়েছে। সে তার সোনালী ভবিষ্যৎকে পা দিয়ে ঠেলে একটা মেয়ের পিছনে সময় ব্যয় করছে। এই কয়েক বছরে সে আদিলকে প্রচণ্ড নিয়মের মধ্যে তৈরি করেছেন। সেই ছেলে যদি তার পথ থেকে সরে যায়, তাও একটা মেয়ের জন্য, সেটা তিনি কিভাবে মেনে নেবেন? গত 3 দিন আগে তিনি আদিলকে ওর বাসা থেকে নিয়ে আসেন। তারপর তিনি চুপ থেকেছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। আজ আদিলকে নিয়ে তিনি বসেছেন। ছেলেটা কোনোদিনও তার মুখের উপর কথা বলেনি, কিন্তু আজ মোর্শেদ সাহেবের চোখে চোখ রেখে বলেছে পৃথাকে তার চাই, আর সেটা যে কোনো মূল্যতে। এবার মোর্শেদ সাহেব অত্যন্ত রেগে যান। বাসায় আরও 4 জনের বসবাস, 2 মেয়ে সুপ্তি আর দীপ্তি, বড় ছেলে মামুন আর স্ত্রী মাইমুনা বেগম। সুপ্তির বিয়ে হয়ে গেছে, স্বামী দেশের বাইরে থাকে, বিধায় সে বাবার বাসায় থাকে। আর মামুন আদিলের 2 বছরের বড়। আদিলের সাথে তার বনিবনা হয় না। সে মনে করে তার বাবা তার চেয়ে আদিলকে বেশি ভালোবাসে, তাই তাদের ভেতর দ্বন্দ্ব লেগেই থাকে। এটা মোর্শেদ সাহেব বেশ ভালো করেই জানেন, কিন্তু তিনি এতে ভ্রুক্ষেপ করেন না। বাকি রইল দীপ্তি, সুন্দর মিশুকো মিষ্টি মেয়ে দীপ্তি বাংলা বিভাগের এবার প্রথম বর্ষের ছাত্রী। আদিলের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, কিন্তু দীপ্তি এটা ভেবে পাচ্ছে না এত বছর ধরে আদিলের খুব ভালো বন্ধু হয়েও সে জানতে পারল না যে আদিল ভাইয়ার গার্লফ্রেন্ড আছে। বাবার সামনে তাকে কিছু বলতেও পারছে না, কারণ বাসার সবাই মোর্শেদ সাহেবকে জমের মতো ভয় পায়। আদিল মাথা নিচু করে ওর মামাকে বলল, যদি অনুমতি দেন তাহলে বাসায় যেতে চাই। বাসায় গিয়ে ওই মেয়েকে খুঁজতে বের হবেই। বলেই হুঙ্কার ছাড়ল মোর্শেদ সাহেব। তার হুঙ্কারে বাসার সবাই কেঁপে উঠল। আদিলের বুকের ভেতর হৃৎপিণ্ডরাও ত্রাস ত্রাস করে ধাক্কা দিল, কিন্তু যাই হয়ে যাক না, সে তার সিদ্ধান্তে অটল হয়ে রইল। সত্যি কিছু বলতে গিয়েও আর বলতে পারল না বাবার ভয়ে, কিন্তু তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এরপর অনেক সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু আদিলকে ওর সিদ্ধান্ত থেকে কিছুতেই হটাতে পারল না মোর্শেদ সাহেব। ওর একই কথা, পৃথাকে তার চাই। যখন কোনো কিছুতেই কিছু হলো না, তখন মোর্শেদ সাহেব খুব বড় একটা ডিসিশন নিলেন, যা শুনে সুপ্তি, দীপ্তি আর ওদের মায়ের অন্তরাত্মা কেঁপে উঠল। মামুনকে নির্দেশ দিলেন তিনি যতক্ষণ আদিলের মাথা থেকে পৃথার ভূত নামছে ততক্ষণ পর্যন্ত ওকে আঘাত করবে সে। এর মধ্যে তাকে যেন এক ফোঁটা পানিও না দেওয়া হয়। এমন কঠিন সিদ্ধান্তে আদিলের মধ্যে কোনো পরিবর্তন দেখা দিল না। মাইমুনা বেগম পর্যন্ত তার স্বামীকে এসব করতে নিষেধ করলেও কিন্তু তিনি শুনলেন না। একটা মেয়ের জন্য আদিলের জীবন নষ্ট হোক তিনি তা চান না। যার এত ভালো রেজাল্ট, এত ভালো পজিশন, সে কেন একটা মেয়ের জন্য তার লাইফ বরবাদ করবে? তার কথা, মেয়ে গেলে মেয়ে পাওয়া যাবে, কিন্তু উপরে ওঠার সুযোগ কারোর লাইফে বারবার আসে না। তাই তিনি মামুনের হাতে তাকে তুলে দিয়ে চলে গেলেন। মামুনও সুযোগ পেলেও এতদিনের শোধ নিতে। বৃষ্টির তোড় বেড়ে গেছে। চারিদিকে তাকালে মনে হবে শীতের কুয়াশা তার সাদা চাদরে মুড়ে দিয়েছে আশেপাশের পরিবেশকে। রাস্তায় হাঁটু অব্দি পানি জমে গিয়ে ছোটখাটো প্লাবনের সৃষ্টি করেছে। নোংরা পানির মধ্যে রাফাত বাহিরের গেটে অনেকক্ষণ অবধি দাঁড়িয়ে যাচ্ছে। পুলিশ দারোয়ানের সাথে কথা বলছে। দারোয়ান একটু আগে রিয়াদকে কল করে ব্যাপারটা জানিয়েছে। রিয়াদ বাসায় নেই, তাই নির্দেশ আসে সে না আসা অবধি যেন গেট খোলা না হয়। এভাবে কিছুক্ষণ পর রিয়াদের গাড়ি ওর বাসার গেটের কাছে দাঁড় করাতেই দেখলো অনেক লোকের ভিড়। গাড়ি থেকে নেমে পুলিশের কাছে গেল রিয়াদ। ওর হাত অনেক লম্বা, তাই পুলিশ আসতেও ভয় পায়। কিন্তু কাঞ্চন নিজে বয়ান দিয়েছে পৃথা এই বাসায় ঢুকেছে। এই কথা সেই কথা বলে এক সময় রিয়াদ আর পুলিশের মাঝে তর্ক বিতর্ক চলল। এক পর্যায়ে পুলিশ বাধার ভেতরে ঢুকতে সক্ষম হলো। পুরো বাসা চেক করা হলো, কিন্তু কোথাও পৃথা এবং রাহিকে খুঁজে পাওয়া গেল না। এমনকি ওর বিরুদ্ধে কোনো প্রুফ না পাওয়ায় পুলিশ অফিসার রাফাতের উপর বেশ রেগেই গেলেন। সঠিক তথ্য না জেনে পুলিশকে হয়রানি করা ঠিক হয়নি তার। সবাই ব্যর্থ হয়ে চলে যাওয়াতে রিয়াদ হাফ ছেড়ে বাঁচত। এমন সময় একটা ছেলে এসে জানালো, বস, আমরা একটা মেয়েকে আটকে রেখেছি, ম্যাডাম তাকে মেরে ফেলার হুকুম দিয়েছে। তাছাড়া বলে মাথা নিচু করলো ছেলেটা। তাছাড়া কি? খুবই লজ্জার ব্যাপার বস, ম্যাডাম মেয়েটার উপর খুব রেগেছিল, তাদের ভিতরে কথা কাটাকাটি হয়েছিল। সেদিন রাস্তার স্বামীর ভাইকে জুতা মেরেছিল এই মেয়েটি। আর অন্য কথা কিভাবে যে বলি, মেয়েটা নাকি ম্যাডামের কাজিন হয়, কিন্তু তবুও তাকে রেপ করার নির্দেশ দেয় আমাদের কিছু ছেলেদের। সময় তো অনেক পার হলো, আমি এই দিকটাই সামাল দিতে গিয়ে
ওদিকের খোঁজ নেওয়া হয়নি, জানি না মেয়েটিকে মেরে ফেলা হয়েছে কিনা। বড়ই নিশুক মেয়েটি এসে আমাকে মডটেল বানানো শেখালো। রিয়াদ দেরি না করে ওর গোপন গোডাউনে চলে গেল। রাহি তার গ্যাংয়ের মধ্যে বেশ কিছু অনিয়ম জারি করেছে, যার কারণে তার দলের ওপর যে কোনো সময় বিপদ নেমে আসতে পারে। যেমন আজই আসতে আসতে ভাগ্যে জোরে আর আসেনি। রাহিকে কল করে ভেতরের দরজা খুলে দিতে বলল। রাহি দরজা খুলে দিতেই রিয়াদ ভেতরে প্রবেশ করল। হলরুমে প্রায় 25 জন ছেলে রয়েছে। মেয়েটিকে দেখার চেষ্টা করতেই রাহি বলল, ভাইয়া চলে গেছে রিয়াদ, কোনো সমস্যা হয়নি তো? সব ঠিক আছে। বলেই রিয়াদ পৃথার দিকে এগিয়ে গেল। পৃথার নাক মুখ বাঁধা রয়েছে, খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। তাকে তো মেরেই ফেলা হবে, তাই এমন করে শক্তভাবে হাত পা সহ নাক মুখ বেঁধে রাখা হয়েছে। রিয়াদকে দেখেই পৃথা নিথর হয়ে গেল। তার পরক্ষণেই নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। রাহি পৃথাকে দুটো গালি দিতেই রিয়াদ বলল, সে না তোমার কাজিন হয়, তাহলে মারতে যাচ্ছ কেন? মারতে চাইনি, কিন্তু সে এখানে এসেছে এবং সাথে পুলিশকেও নিয়ে এসেছে, এই জন্য তাকে মরতে হবে। ইচ্ছে মতো ধোলাই দিয়েছি, তবু হার মানে না। ওকে আমার চোখের সামনে থেকে সরাও। বেশ ক্ষোভের সাথে কথাগুলো বলল রাহি। ওকে। বলে রিয়াদ ওর লাইসেন্স করা রিভলভার বের করে তাতে নল লাগিয়ে টিগারে আঙুল স্পর্শ করে একদম পৃথার কাছে গিয়ে পৃথার দিকে এক নজর চোখ বোলাতেই ওর ভ্রুর উপরে 1 ইঞ্চি বরাবর কালো কিসকিসে তিলে চোখ আটকে গেল। সে হাতের আঙুল বাড়িয়ে দিল পৃথার সেই তিলের দিকে। রিয়াদের হাত ওর কপাল ছুতেই পৃথার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রিয়াদ পেছন ফিরে প্রচণ্ড রাগে চিৎকার দিয়ে বলল, তার শরীরে প্রথম কে আঘাত করেছে? আমি আবারও বলছি, তার শরীরে কে কে আঘাত করেছে? সবাই প্রচণ্ড ভয় পেল তাদের বসের কথা শুনে, কারণ এমন রূপ বস খুব কমই দেখায়। এদিকে রিয়াদের রাগান্বিত কণ্ঠ রাহিকে বেশ বিস্ময়ের ভেতর ফেল। সে রিয়াদের কাছে গিয়ে বলল, এমন করছো কেন? ওদের কোনো দোষ নেই, আমি তো তোমাকে বললামই তাকে আমিই আঘাত করেছি। আরও কিছু বলতে চাইছিল রাহি, কিন্তু তার আগেই কঠিন একটা আঘাত আছড়ে পড়ল রাহির গালে। ভাই ভাবি মারছেন কেন বলতেই রিয়াদ সামনে থাকা একটা ফাঁকা ওয়াইনের বোতল নিয়েই ছেলেটার মাথায় বসিয়ে দিল। ছেলেটি চিৎকার দিয়ে মাথা ধরে মাটিতে লুটিয়ে পড়ল। এতেও রিয়াদ থেমে থাকলো না, আর একটা বোতল নিয়ে বলল, বল, তোদের মধ্যে ওর হাত পা কে বেঁধেছিস? কথা শুনে ভয় সবার কলিজা নিমিষে শুকিয়ে গেল। তারা বন্ধ হলরুমের দেয়ালে নিজেদের শরীর সেটিয়ে ফেলার ক্ষমতা পেলে হয়তো তক্ষুনি লুকিয়ে ফেলত, কিন্তু তা সম্ভব না দেখে একে অপরের গা ঘেঁষে থরথর করে কাঁপতে লাগলো। কি হলো বল, কে ওর হাত পা বেঁধেছে? বলতে সব ছেলেগুলো 3টা ছেলের দিকে আঙুল তুলে দেখালো, এবার এদেরকে রক্ষা করে। রিয়াদ কোমরে বেল্ট খুলে এদের এলোপাথারি মারতেই পৃথা মাটিতে ঝরে পড়ল। এটা দেখে অন্য একটা ছেলে ভাই বলে চিৎকার দিয়ে পৃথার দিকে দৌড়ে গিয়ে ওর মুখের বাঁধন খুলতে লাগলো। চিৎকার শুনে রিয়াদ পৃথার দিকে তাকালো এবং সে নিজেও পৃথার কাছে চলে গেল। এই পৃথা, কি হলো তোর? বলেই ওকে ওই অবস্থায় হলরুম থেকে বের হয়ে নিজের রুমে নিয়ে এলো এবং রুমের দরজা বন্ধ করে দিয়ে গ্লাস থেকে পানি নিয়ে বারবার ওর মুখে ছিটিয়ে দিয়ে ডাকতে লাগলো, পৃথা ওঠ, দেখ আমি জিসান। আমাকে চিনতে পারছিস না? তো তুই আমাকে আর চিনতে পারবি বা কী করে? প্লাস্টিক সার্জারি করে আমি তো নিজের চেহারায় বদলে দিয়েছি। অনেক চেষ্টার পর পৃথার জ্ঞান ফিরে, কিন্তু রিয়াদকে দেখেও ভয় চুপসে যায়। রুমের ভেতর একটা ছেলেকে দেখে পৃথার মাথায় একটাই চিন্তা আসতো, ওকে রেপ করার জন্য রুমে আনা হয়নি তো? ও ভয়ে বিছানা থেকে উঠে দৌড় দিতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ রিয়াদ ওর হাত চেপে ধরে জোর করে বেডে বসিয়ে দিতেই পৃথা ভাবলো সব রাস্তা ওর বন্ধ হয়ে গেছে। এই জন্য ও ফিকরে উঠল। ওর কান্না দেখে রিয়াদ এবার হেসে ফেলল, তারপর হাসি থামিয়ে ওর 2 চোখ মুছে দিয়ে বলল, ভেবেছে আমি তোকে রেপ করব? কণ্ঠটা বড্ড চেনা লাগছে পৃথার। কান্না থামিয়ে রিয়াদের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে বোঝার চেষ্টা করলো। এমন চাহনি দেখে রিয়াদ ওর শাহাদাত আঙ্গুল পৃথার সেই তীরে ছুঁয়ে দিতেই ও চমকে উঠল, কাপা কণ্ঠে বলে উঠল, জিসান। এই তো চিনেছিস। মানুষের চেহারা পাল্টে গেল, তার অনুভূতি বদলে যায় না। বলতেই পৃথা নিজেই নিজেকে নোটিস করলো। একজন হারিয়ে যাওয়া মানুষ এত বছর পর কিভাবে বের হলো, তাও অন্য চেহারায়। জিসান পৃথা আর শাপলার বেস্ট ফ্রেন্ড। কলেজে পড়াকালীন সময়ে জিসান তার মামাতো ভাইকে খুন করে দেশান্তর হয়। তারপর তাকে খুঁজে পাওয়া যায়নি। সে নানা বাসা থেকে পড়ালেখা করত, কিন্তু জিসান আজ অন্য কথা বলছে। জমি নিয়ে এক প্রতিবেশী জিসানের মামার উপর কেস করে।
কেসের ডিগ্রি নেওয়ার জন্য নিজের সন্তানকে নিজেই হত্যা করে তার মামা, কিন্তু সেটা জিসান দেখে ফেলায় ওর উপর সমস্ত খুনের দায় চেপে দেওয়া হয়। তারপর সেদিনই সে বাসা থেকে পালিয়ে যায়। তার বাবা মা সহ পুরো এলাকাবাসী বিশ্বাস করে জিসান সেই খুন করেছে। তারপর ঢাকা শহরে এসে আগাছার মতো ভাসতে ভাসতে আজ সে এই পর্যায়ে এসেছে। নিজের নাম নিশানা সব মিটিয়ে দিয়েছে সে। এতদিন পর প্রিয় বন্ধুকে এই অবস্থায় পেয়ে পৃথা খুশিতে আত্মহারা হয়ে গেল। তাদের ভিতর সুখ দুঃখের গল্প চলতে লাগলো। এদিকে বাহিরে রাহি সহ অন্য ছেলেরা মহা চিন্তায় পড়ে গেল ভেতরে হচ্ছেটা কি। খানিক বাদে পৃথা রুম থেকে বের হতেই রিয়াদও ওর পিছু পিছু বের হলো। রাহি বুঝে গেছে রিয়াদের সাথে পৃথার কোনো গভীর সম্পর্ক রয়েছে। একে মারা আর সম্ভব নয়। রিয়াদ পৃথার এক্স বয়ফ্রেন্ড না তো? রাহির চোখ ঝাপসা হয়ে এলো। কি চেয়েছিল আর কি হলো? যার জন্য সবাইকে ছাড়লো সে আজ তার গায়ে হাত ওঠালো। এত সব চিন্তার মধ্যেই রিয়াদ এসে রাহির গালে হাত বুলিয়ে দিয়ে বলল, সরি রাই, তখন নিজেকে সামলাতে পারিনি। রাহি কিছু বলতে পারল না, কিন্তু অসহায়ের মতো পৃথার দিকে চেয়ে রইল। এখন তার ভীষণ ভয় করছে পৃথাকে নিয়ে। পৃথা যদি বাসায় গিয়ে সবকিছু বলে দেয় তাহলে ভাইয়া তাকে মেরেই ফেলবে। এখন মরা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ পৃথা আমাকে এখানেও থাকতে দিবে না। টেনশনে মাথা চৌচির হওয়ার উপক্রম রাহির। রিয়াদ সবার কাছে ক্ষমা চাইল তাদের গায়ে হাত ওঠানোর জন্য, কিন্তু পৃথার সাথে তার কি সম্পর্ক সেটা ও এবং পৃথা দুজনেই ওদের কাছ থেকে আড়াল করল। ভয়ে তারা জিজ্ঞেস করার সাহসও পেল না। রাহিকে রেডি হতে বলল রিয়াদ। আমরা কোথায় যাব? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো রাহি। আরে যাও, রেডি হও, তোমার আর পৃথার জন্য সারপ্রাইজ আছে। রাহি মাথা নিচু করে রিয়াদের সমস্ত কথা নীরবে অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। পৃথাকেও ফ্রেশ হয়ে আসতে বলল রিয়াদ। আধ ঘন্টা পর পৃথা আর রাহিকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল রিয়াদ। গন্তব্য কাজী অফিস। প্রায় 20 মিনিট পর তারা কাজী অফিসে এসে পৌঁছেও গেল। রিয়াদ রাহিকে বিয়ে করতে চায়, খুব মজবুত নিয়মে এই বিবাহ সম্পাদন করতে চায়, যাতে পরে কেউ তাদের বিচ্ছেদ করতে না পারে। দীর্ঘ সময় নিয়ে তাদের বিয়ের সমস্ত কাজ সমাপ্ত হয়ে গেল। রাহি অনেক কান্না করল। অবশেষে অনেক চেষ্টার পর তাদের 4 হাত এক করা গেল। এত কিছুর পরও পৃথা রাহির সাথে কোনো কথা বলেনি। রাহিরও সাহস হয়নি পৃথার সাথে কথা বলতে। রাহির করা ব্যবহার পৃথার জন্য মোটেও সুখকর ছিল না। রিয়াদের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি হতো, সেটা ভেবে পুরো শরীর শিউরে উঠল পৃথার। মেয়েটা সত্যিই ডেঞ্জারাস। এমন খুশির মুহূর্তে রিয়াদ ওদের বিশাল একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের দেয়ালে কাচ পরিবেষ্টিত। সামনের এক কোণের দিকে বসার জন্য স্পেশাল করে তৈরি করা হয়েছে স্থানটি। দেখতে খানিকটা ব্যালকনির মতো সামনে বেরিয়ে গেছে জায়গাটি, সেটাও কাছে ঘেরা। সহনীয় শীতল আবহাওয়ায় শরীরের ক্লান্তি দ্রুতই দূর হয়ে গেল। স্পেশাল জায়গার জন্য বেশি টাকা পেমেন্ট করা তারা 3 জনে সেই জায়গায় বসল। রাত 9টা। মামুন দাঁড়িয়ে আছে একটা ছাদে, আরও 4 জন তার পাশে অবস্থান করছে। আকাশে মেঘের বেড়াজাল ফেরে চাঁদ মামা উঁকি দিচ্ছে মুচকি হেসে। সাথে কিছু তারাও যোগ দিয়েছে মামা মশাইয়ের সাথে। 2টা বডি বিল্ডার লোক আদিলকে নিয়ে ছাদে এলো। পুরো দিন এক ফোঁটাও পানিও দেওয়া হয়নি তাকে। তাকে প্রচুর টর্চার করা হয়েছে, কিন্তু মুখ থেকে পৃথার নাম মুছে ফেলতে পারেনি। আজ পুরো রাত ওকে এখানেই রাখা হবে, দেখি কত কষ্ট সহ্য করতে পারে। বাবার সামনে আদিলকে ইচ্ছা মতো টর্চার করতে পারছিল না মামুন, তাই বাবার অনুপস্থিতিতে আদিলকে অনেক দূরে তার এক পরিচিত জায়গায় এনেছে সেন্সলেস করে। জ্ঞান ফিরলে তাকে ছাদে আনতে নির্দেশ দিয়েছিল মামুন। আদিলকে দেখে মামুন রেগে গিয়ে ওকে খুব জোরে একটা খুশি মারে। পূর্বে মামা ছিল সামনে তাই কিছু করতে পারেনি আদিল, কিন্তু এখন সে সাথে সাথে বুক দিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা মারে মামুনকে। এক ধাক্কায় মামুন ছিটকে পড়লো অনেক দূরে। 2 বডি বিল্ডার আদিলকে আরো শক্ত করে চেপে ধরল। মামুন উঠে দাঁড়িয়েই বলল, না খাওয়া শরীরে দেখছি তোর তেজ মরেনি। আমি তো দেখছি আগে তোর তেজই মারতে হবে। আদিল হেসে মামুনকে তাচ্ছিল্য করে বলল, জীবনে আমার তেজ মারতেও পারবি না। আমার তেজ মারতে হলে তোকে সত্যিকারের পুরুষ হতে হবে। আদৌ কি তুই পুরুষ? আমার নিজেরই সন্দেহ হয়। আদিলের কথাগুলো মামুনের আত্মসম্মানে গিয়ে আঘাত করল। আদিলের শার্টের কলার ধরে ছাদের কিনারায় এনে রেলিংয়ের সাথে মাথা ঠেসে ধরে বলল, আমি পুরুষত্বহীন একটা মানুষ, আজ তোকে দেখাবো পুরুষ কাকে বলে। এসব কথার মাঝে পাশের ভবনের দিকে চোখ আটকে যায় আদিলের। আদিল স্পষ্ট দেখতে পেল পৃথা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। আদিলের পুরো শরীর বিদ্যুৎ চমকে গেল। ওই অবস্থায় খুশিতে মুখ দিয়ে বের হলো তার প্রিয়তমার নামটি।
পৃথার নাম উচ্চারিত হতেই মামুন ওকে টেনে ছাদের মাঝখানে এনে এলোপাথারি কয়েকটা খুশি মারতেই সে হাঁপিয়ে উঠল। তারপর ওকে হাত পা বাঁধা অবস্থায় ছাদের এক কোণে ফেলে দিয়ে বলল, ওকে এভাবেই রেখে দাও, দেখি পৃথা নামটি ও কতক্ষণ জপ করতে পারে। এর শেষ না দেখে আমিও ওকে ছাড়ছি না। নিজের হাতের বাঁধন খোলা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার আদিলের কাছে। ওর টেকনিকে কাজে লাগিয়ে দ্রুত হাতের বাঁধন খুলে ফেললো। যাকে সে পাগলের মতো খুঁজছে সে তার চোখের সামনেই আছে। তাকে এবার আটকায় কে? বাঁধন থেকে মুক্ত করেই গায়ের সমস্ত শক্তি কাজে লাগিয়ে ছাদের অন্য প্রান্তে দৌড়ে গিয়ে রেলিংয়ের ওপর এক পা রেখে কোনো কিছু চিন্তা না করে লাফিয়ে পড়ল ছাদ থেকে। আদিলের ভয়ানক পাগলামি দেখে মামুন ভয়ে থমকে গেল। ও কিভাবে পারল এত কঠিন সিদ্ধান্ত নিতে? বাবাকে এখন সে কি জবাব দেবে আদিলের কিছু হয়ে গেলে? আদিল ভেবেচিন্তেই পরিকল্পনা মাফিক লাফ দিয়েছে। কাছের দেয়াল থেকে কয়েক হাত দূরে থাকতেই ও পলট ফিরল যাতে দেয়ালে পিঠ আগে পড়ে। ঠাস করে বিকট শব্দে কাচের দেয়াল ভেঙে সোফার উপর পড়ে গেল আদিল। পিঠে প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে শরীর মোচড় দিয়ে উঠে আদিলের, আর মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে লাগলো। আকস্মিক এমন ঘটনায় ভয় পেয়ে কিছু লোক চেয়ার ছেড়ে উঠে অন্যদিকে দৌড় দিল। পৃথার অবস্থানও ছিল কিছুটা দূরেই। ওরাও ভয় পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। পৃথা সেদিকে চাইতেই দেখলো আদিল পড়ে থেকে কাতরাচ্ছে। নিমিষেই ওর বুকটা যেন ফাঁকা হয়ে গেল। আদিল বলে চিৎকার দিয়েই সামনে থাকা রিয়াদকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে দৌড় দিল পৃথা। সবাই যখন ভয় পেয়ে নিরাপদে সরে যাচ্ছিল, পৃথা তখন কাছের উপর দিয়েই দৌড়ে আদিলের কাছে গিয়ে বসে পড়ল। কান্না করতে করতেও শরীর থেকে কাজ সরাতে লাগলো। আদিল পৃথাকে এক নজর দেখেই সেন্স হারিয়ে ফেলে। লোকদের চিৎকার চেঁচামেচিতে মুহূর্তের মধ্যেই রেস্টুরেন্টটি মাছের বাজারে পরিণত হলো। পৃথা ধাক্কা খেয়ে রিয়াদ নিজের টাল সামলাতে পারেনি। সে একটা চেয়ারের ওপর পড়ে গেছে। রাহিওকে টেনে তোলার চেষ্টা করতেও হাত নেড়ে নিষেধ করে বুঝিয়ে দিল সে ঠিক আছে। ও দ্রুত উঠে পৃথার দিকে চেয়ে দেখে সেই ছেলেটিকে আঁকড়ে ধরে পৃথা কান্না করছে, আর চারিদিকে সবাই গোল হয়ে তাদের সাহায্য করার বদলে চোখ স্থির করে কাটা ছাগলের মতো চেয়ে চেয়ে দেখছে। বলে পৃথা আদিলকে তোলার চেষ্টা করতে লাগলো। আদিলের পিঠে কিছু কাজ গেঁথে গেছে, তাই খুব সাবধানে আদিলকে নিজের বুকে চেপে নিল পৃথা। পৃথার ডাকে রেস্টুরেন্টের দুইজন গার্ড এসে আদিলকে তুলে ধরতেই রিয়াদও এসে তাদের সাথে যোগ দেয়। রিয়াদ বুঝতে পারছে না ছেলেটিকে, কিন্তু মানবতার খাতিরে ওকে নিজের গাড়িতে তুলতে বলল। এদিকে পৃথা আর রাহিও দৌড়ে নিচে নেমে এলো ওদের পিছু পিছু। পৃথা পিছনের সিটে বসতেই আদিলকে গাড়ির ভেতরে ঢোকালো। কঠিন সময়ে পৃথা স্থির থাকতে পারে, আজও তার ব্যতিক্রম হলো না। ওড়না দিয়ে আদিলের মুখের রক্তগুলো মুছতে লাগলো আর দ্রুত রিয়াদকে ড্রাইভ করতে বলল। পৃথাদের গাড়ি বের হয়ে যেতেই মামুন সেই রেস্টুরেন্টে এসে ঢুকলো। এমন আকস্মিক ঘটনার জন্য পুলিশকে খবরও দেওয়া হয়েছে। কাছেরই এক হসপিটালে আদিলকে নিয়ে আসা হয়েছে। রিয়াদের পরিচয় দিতেই ডাক্তারগণ দ্রুত আদিলকে নিয়ে জরুরি বিভাগে ঢুকলো। পৃথা ওর হাত এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি ছিল না, কিন্তু রিয়াদের জোড়াজড়িতে ছাড়তে বাধ্য হয়েছিল। রাহি খানিকটা দূরে একটা চেয়ারে বসে তার হবু ভাবির প্রেম কাহিনী নিজ চোখে দেখছিল। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। এসব যদি ভাইয়া দেখে তাহলে পৃথাপুর অবস্থা খারাপ করে ছাড়বে। পৃথা ওটির দরজায় পিঠ থেকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, আর কিছুক্ষণ পরপর চোখের পানি মুছছিল ডান হাত দিয়ে। সময় যেন যাচ্ছিল না, কখন ওটির দরজা খুলবে আর আদিলকে সে দেখতে পাবে। এভাবে ঘন্টাখানেক পার হয়ে গেল। রিয়াদ এসে ওকে জোর করে অন্যদিকে নিয়ে গিয়ে রাহির পাশে বসিয়ে দিতেই পৃথা জোরে কেঁদে উঠে বলল, ওর কিছু হয়ে গেলে আমি মরেই যাব। ও কি তোর সেই ছোট আদিল? বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলো রিয়াদ। পৃথা শুধু মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করো, কিন্তু কিছু বলতে পারলো না, কারণ ওর কান্না ও থামাতেই পারছে না। রিয়াদ দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, এখানেও সে তোর পিছে পড়ে আছে। মন থেকে ভালোবাসলে বুঝি ভালোবাসা নামক অদৃশ্য বন্ধনগুলো এভাবেই বছরের পর বছর আরও মজবুত হতে থাকে। এই ছেলেটার জন্য একবার আমার সাথে 1 সপ্তাহ ধরে কথা বলিসনি, মনে পড়ে কি সেই দিনগুলো? পৃথা কোনো কথা বলে না, মাথা নিচু করে শুধু আল্লাহর কাছে আদিলের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ, আমার জীবন মূল্যহীন, আপনি আমার সমস্ত হায়াত ওকে দিয়ে দিন, তবু ওকে সুস্থ করে দিন। এই দিন দেখার জন্য তো আমি ওকে ছেড়ে আসিনি, তাহলে কেন এমন হলো? এমন হওয়ার তো কোনো কথা ছিল না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে কিসের আমার এত আত্মত্যাগ? পৃথা থাম প্লিজ, এভাবে ভেঙে পড়লে চলবে? আমরা আছি তো। এমন করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, বুঝেছিস? সব যদি ঠিকই থাকতো তাহলে ওকে এইভাবে হসপিটালে বেডে পড়ে থাকতে হতো না।
বলেই চেঁচিয়ে উঠল পৃথা। রিয়াদও আর কিছু না বলে রাহির অন্য পাশে বসতেই রাহি ফিসফিসিয়ে বলল, ছেলেটা কে রিয়াদ? মনে হচ্ছে পৃথার সাথে তার আগে থেকেই সম্পর্ক ছিল। বাসায় তো তুমি এটাও ভেবেছিলে পৃথার সাথে আমার রিলেশন ছিল, এর জন্য চোখের পানি ফেলে বুক ভাসিয়েছিলে। তোমরা মেয়েরা সত্যি অদ্ভুত, তোমরা কি চাও তা নিজেও জানো না। রাহি রিয়াদের বাহুতে হালকা চাপড় মেরে বলল, যাও, কি বলো তুমি? বলো না ছেলেটিকে। এমন কষ্টময় পরিস্থিতিতেও রাহির কথা শুনে রিয়াদের হাসি পেল। সে মজা করে উঠল। তোমার ভাই সতীন। রাহি চোখ বড় বড় করে পৃথার দিকে চাইল। মনে হয় ওই চোখ দিয়ে সে পৃথাকে গিলে ফেলবে। ওর ভেতরে আস্তে আস্তে রাগ বেড়ে গেল। পৃথা যথারীতি ভাইকে ধোঁকা দিচ্ছে। তার বয়ফ্রেন্ড আছে সেটা ভাইয়া এবং আম্মুকে বললেই পারত। এখন কেন সে একসাথে দু নৌকায় পা দিয়েছে? এর ফলাফল তো প্রচণ্ড ভয়াবহ। রাত 12:15। ডাক্তার বের হলো ওটি থেকে। রিয়াদ সেদিকে যেতেই পৃথা দ্রুত ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আদিল কেমন আছে। ডাক্তার পৃথার দিকে চোখ বুলিয়ে বলল। কথাগুলো বলেই ডাক্তার চলে গেল। আদিলকে কেবিনে রাখা হয়েছে। বাকি ফর্মালিটি পূরণ করতেই পৃথার একটু দেরি হয়ে যায়। এই সুযোগে পৃথার আগে মামুন ঢোকে কেবিনে। মামুনকে দেখে আদিল কিছু বলবে তার আগে মামুন ওর গলা চেপে ধরে বলল, শালা আমাকে ফাঁসানোর জন্য ছাদ থেকে লাফিয়ে পড়েছিলি, ইচ্ছে করছে এখনই গলা টিপে মারি তোরে। শুধু বাবার জন্য কিছুই করতে পারছি না। দুর্বল আদিল শরীরের কোনো জোর খাটাতে পারল না। ছটফট করতে লাগলো ব্যথায়, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। তা দেখে মামুন আরো জোরে ঝাঁকিয়ে চেপে ধরল ওর গলা। এভাবেই ছটফট করছিস কেন? একেবারে মনে তো বেঁচেই যেতাম, তাই এত উঁচু থেকে লাফ দিয়ে বাঁচলি কি করে? আমি তো দেখছি তোর কচ্ছপের জীবন বলতেই পেছন থেকে শার্টের কলার ধরেই এক হ্যাচকা টান দিল পৃথা। তারপর কোনো কথা না বলে সোজা গালে পরপর দুটা চড় মেরে দাঁতের দাঁত চেপে বলল, বহুদিনের শখ ছিল একটা থাপ্পড়েই আপনার গালের ছাল তোলা। আজ সেই স্বপ্ন পূরণ হলো। আদিল হয়তো বিবেকের কাছে পরাজিত হয়ে আপনার গায়ে হাত তুলতে পারবে না, তবে আমার কিন্তু একদমই বিবেক বলে কিছুই নেই। বহুদিন থেকে শুনে আসছি ওকে আপনি শারীরিকভাবে টর্চার করেন। এবার শুধু ওর শরীরে হাত তুলে দেখেন, হাতটার জায়গায় খুঁজে পাবেন না, সেখানেই ঝুলে থাকবে শুধু শার্টের হাতা। অচেনা একটা মেয়ের হাতে থাপ্পড় খাওয়াতে মামুন ভীষণ লজ্জা পেল আর রাগে চোখ লাল করে ফেলল। এই মেয়ে, তুমি কে? আমাদের পার্সোনাল ব্যাপারে তুমি কথা বলার কে? তুমি কেন এখানে আসছো? আমি কে সেটা জানার দরকার নেই আপনার, কিন্তু আমি যদি দেখি 2 মিনিটের মধ্যে আপনি কেবিন থেকে বের না হয়ে যান, তাহলে আমার কথাগুলোর প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাকে দেখাতে শুরু করবো আমি। মামুন মেয়েটিকে একটা উচিত শিক্ষা দিতে চাইল, কিন্তু দরজায় রিয়াদকে দাঁড়িয়ে থাকা দেখে কিছু বলার সাহস পেল না। রিয়াদকে এই শহরের অনেকেই এক নামে চেনে, তাই মামুন কথা না বাড়িয়ে চলে গেল। আদিল কোনো কথা বলতে পারল না, কিন্তু ওর চোখ দিয়ে জল গড়িয়ে বলল। পৃথা এসে ওর চোখের জল মুছে দিয়ে বলল, তুমি থাকো, আমি আসছি। পৃথা সরে আসতেই আদিল ওর হাত চেপে ধরে নিজের বুকে রাখলো। এবার পৃথা অনুভব করলো আদিলের বুকে সেই চেনা উত্তাল সমুদ্রের ঢেউয়ের ধ্বনি। সাথে সাথে পৃথা ওর হাত সরিয়ে নিল আদিলের বুক হতে। তারপর ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আমি কোথাও যাব না আদিল, ডক্টরের সাথে কথা বলেই আসছি আমি, প্রমিস। এবার আদিল আর কিছু না বলে পৃথার দিকে চেয়ে রইল শুধু। পৃথা চোখের আড়াল হতেও নিশ্চিন্তে চোখ দুটো বন্ধ করল। পৃথা বাহিরে এসে রিয়াদ আর রাহিকে বাসায় চলে যেতে বলল, কিন্তু পরক্ষণেই রিয়াদ বলে উঠল, তোকে রেখে আমি বাসায় যাব। আমার মাথায় এত খারাপ হয়নি, বুঝেছিস? তোকে নিয়ে বাসায় যাব। একটু বোঝার চেষ্টা কর, আমি আদিলকে ছাড়া কোথাও যাব না। তোরা চলে যা, আবার সকালে না হয়ে আসিস। কিন্তু রিয়াদ কোনো কথা শুনল না। রাহির কাছে গিয়ে বসে পড়ল। এদিকে রাহি ঘুমে ঢুলু ঢুলু করছে। রিয়াদ ওর কোলে মাথা রেখে রাহিকে ঘুমাতে বলল। রাহি বাধ্য মেয়ের মতো ঘুমিয়ে পড়ল। পৃথা ডাক্তারের সাথে কথা বলে আবার কেবিনে ঢুকলো। আদিল তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। পৃথা ওর বেডের কাছে গিয়ে নিঃশব্দে ওর পাশে শুয়ে পড়ল। এমন সময় আদিল পৃথার নাম উচ্চারণ করতেই পৃথা নিজেকে ধরে রাখতে পারল না। আদিলকে জড়িয়ে ধরেই শব্দ করে কাঁদতে লাগলো। তারপর গণহারে আদিলের কপালে, গালে, ঠোঁটে এবং গলায় কিস করতে লাগলো। জীবনের প্রথম সে পৃথার ঠোঁটের উষ্ণতা অনুভব করল। প্রতিটা আলিঙ্গনে আদিলের শরীর ঝিকে উঠল। আদিলের প্রচণ্ড ভালো লাগার অনুভূতিগুলো জেগে উঠতে লাগলো, যা প্রকাশ করার মতো এই পৃথিবীতে কোনো ভাষা সৃষ্টি হয়নি। মন বলছে এভাবেই চলতে থাকুক সময়গুলো। আদিল একটু কষ্ট করে হাতের উপর ভর দিয়ে পৃথার দিকে ঝুঁকে পড়তেই পৃথা এবার কাঁদতে কাঁদতে বলে উঠল,
তুমি এত বড় ডিসিশন কিভাবে নিলে? আমার মুখটা একবারও তোমার চোখের সামনে ভেসে ওঠেনি। আদিল বাম হাতে পৃথার চুলগুলো সরিয়ে দিয়ে ওর কপালে এবং গালে কিস করেই বলল, আপনার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠেছিল বলেই না এমন একটা কাণ্ড ঘটালাম। তাছাড়া তখন মাথা ঠিক ছিল না, কোনো কিছু ভাবার মতো অবস্থায় আমি ছিলাম না। আমার মন শুধু আপনাকে চাইছিল। তুমি সত্যিই একটা পাগল। বলতেই আদিল পৃথাকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে ফেলল। তারপর ঘাড়ে একটা দীর্ঘ কিস করে বলল, আমি ঠিক আছি তো, এত কাঁদছেন কেন? আপনি একদম কাঁদবেন না, কান্না করলে আপনাকে বাজে দেখায়। পৃথা আর কিছু বলে না। এই প্রথম সে আদিলের বুকের ভেতর আশ্রয় খুঁজতেই মরিয়া হয়ে ওঠে। বারবার আদিলের বুকে ঠোঁট দিয়ে ভালোবাসার পরশ বোলাতে থাকে। আদিলও চোখ বন্ধ করে সব সুখ অনুভব করতে লাগলো। এভাবেই রাত্রির সময়গুলো কেটে যেতে লাগলো। এখন পৃথা আটশো অবস্থায় বসে আছে আর আদিল ওর বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে। এত শান্তি আদিলের আগে কখনো পায়নি। হঠাৎ আদিল ঘুম ঝাড়ানো কণ্ঠে বলে উঠল। পৃথা। মাথার চুলে হাত বোলানো বন্ধ করে দিয়ে পৃথা জবাব দিল, বলো। আমার প্রচন্ড ঘুম আসছে, আমি ঘুম থেকে জেগে উঠে আপনাকে আমার পাশে দেখতে পাবো তো? কথাগুলো বলে পৃথার দিকে চাইল আদিল। আমি এখানেই আছি। বলে আদিলের কপালে লম্বা একটা কিস করল পৃথা। অনেকক্ষণ থেকে পৃথার শরীরের উপর ভর দিয়ে আদিল শুয়েছিল, তাই পৃথাকে ছেড়ে দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ঘুমের রাজ্যতে পাড়ি জমালো। পৃথা তখনও আদিলের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। পৃথা জানে না আগামী দিন তার সাথে কি হতে চলছে। সে শুধু এটা জানে আদিল তার পাশে আছে। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে রাহির ঘুম ভেঙে গেল। রিয়াদের সাথে এক ভদ্রলোকের বেশ কথা কাটাকাটি চলছে। রাহি ধুরমুর করে উঠে রিয়াদের দিকে এগিয়ে গেল। আদিলের মামা এসেছেন। এসে আদিলের বিছানায় পৃথাকে দেখে বেশ চটে গেছেন। মামুন তার বাবাকে পৃথার সম্পর্কে অনেক কিছুই কথা লাগিয়েছে, তাই কেবিনের বাহিরে পৃথাকে এনে চিৎকার করে অসভ্য মেয়ে বলে নানা কথাই তাকে অপমান করতে লাগলো। এই নিয়ে রিয়াদ আর মোর্শেদ সাহেবের সাথে তুলকালাম বেঁধে গেল। ওদিকে আদিল ঘুমে আচ্ছন্ন। মোর্শেদ সাহেব পৃথাকে জানা তা বলতে লাগলো, তোমার জন্য ওরে হাল, তোমার লজ্জা করে না? ওর কাছে আবার এসেছো। নিজের বয়সের ছোট ছেলের সাথে রিলেশন জড়াতে তোমাকে নিজের বয়সের ছোট ছেলের সাথে রিলেশন জড়াতে তোমার বিবেকে বাঁধলো না? তুমি তার লাইফটা হেল করে দিয়েছো। না হলে ও সুইসাইড করার চিন্তা ভাবনা করতো। ও না মরলে তোমার মতো মেয়ের শান্তি আসবে না। মোর্শেদ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে শেষে শিহাবুদ্দিনকে কল দিয়ে সব জানালো। শিহাবুদ্দিন পৃথার সাথে কথাও বলল। তার মনেও প্রচন্ড ক্ষোভ জমে আছে। সে সরাসরি বলেই দিল আদিলের সাথে যেন সে সম্পর্ক না রাখে। যত দ্রুত সম্ভব পৃথা যেন হসপিটাল থেকে বের হয়ে যায়। এত অপমান সহ্য করার মতো পরিস্থিতিতে ছিল না পৃথা। তবুও নিজেকে আয়ত্তে রেখে মোর্শেদ সাহেবকে বলল, চিন্তা করবেন না, আমি ওর লাইফে আর কোনোদিনও আসবো না। কিছুদিন পর আমার বিয়ে, আমি আশা করছি আমার বিয়ের পর আদিল ঠিক হয়ে যাবে। আর একটা অনুরোধ রইল আপনার কাছে, আপনার ছেলের কাছ থেকে আদিলকে সবসময় দূরে রাখবেন, কারণ আপনার ছেলে আদিলের জন্য ডেঞ্জারাস। কথাগুলো বলেও ভোর রাতেই রিয়াদ আর রাহিকে নিয়ে হসপিটাল থেকে বাসায় ফিরে গেল পৃথা। আদিলকে দেওয়া কথা সে রাখতে পারেনি। আদিলের ঘুম ভাঙলে সে আর পৃথাকে দেখতে পারবে না কখনো। হয়তো এটাই হতে পারে তাদের ভালোবাসার শেষ পরিণতি। পৃথার শেষ কথা মোর্শেদের মাথায় বেশ ভালো করেই গেঁথে গেল। তাই পৃথারা চলে যাওয়ার সাথে সাথে মামুনের গালে কষে একটা চর বসিয়ে দিল এবং রাগের সাথে বলে উঠল, তোমাকে ভাত কাপড় দিয়ে পালার চেয়েও রাস্তার কুত্তাকে পালা আমার অনেক ভালো ছিল। অপদার্থ কথাকার, আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। তোমাকে কখনো যেন আদিলের আশেপাশে না দেখি। রাস্তায় রিয়াদ অনেক কথা বোঝালো পৃথাকে। আদিলের মামা কিন্তু ভুল কিছু বলেনি। এমনি ছেলেটার মা নেই, ওর বাবা মারা যাওয়ার সাথে সাথে শত্রু ওদের উপরে ঝাঁপিয়ে পড়বে। ওর মামা ওকে বড় কোনো অবস্থানে দেখতে চাই। ও এখন বিয়ের ভিতরে জড়ালে ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তাছাড়া এত বছরে যখন ও তোকে ছাড়েনি, তার মানে জীবনেও সে তোকে ছাড়বে না। সব সমস্যার একটাই সমাধান, তুই বিয়ে করে ফেল। এছাড়া কোনো পথ খোলা নেই। এতে তোদের দুজনের পক্ষেই ভালো হবে। পৃথা চুপ করে সবার উপদেশ শুনে নিজেই শুনেই গেল। রাহিবের বাসার কিছু দূর আগে এসে পৃথা আর রাহিকে নেমিয়ে দিল রিয়াদ। তারপর পৃথাকে অনুরোধ করলো রাহির খেয়াল রাখতে। তখনও কোনো কথা বলল না পৃথা। রাহিকে নিয়ে বাসায় চলে এলো। ততক্ষণে ভোরের আলো ফোটার অপেক্ষায় ছিল। দারোয়ান পৃথা আর রাহিকে দেখে দ্রুত দরজা খুলে দিল। কাঞ্চন তখন কেবল ঘুম থেকে উঠেছে। রাহির বাজানো কলিং বেলের শব্দে সেই প্রথম দরজা খুলে দিল।
রাহি আর পৃথাকে একসাথে দেখে সে আনন্দে চিৎকার দিয়ে উঠল। রাহেলা আর আশিকুর জামান হসপিটালে ছিল। ওরা দুজনে বাসায় ঢুকেই রাহি চুপি চুপি ওর রুমে চলে গেল। কিন্তু পৃথা নিজের রুমে না গিয়ে রাফাতের রুমে গিয়ে দেখলো রাফাত ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে চোখ বন্ধ করে। পৃথা ক্লান্ত শরীর নিয়ে ফ্লোরে বসে পড়তে রাফাত চমকে উঠে চোখ খুলল। পৃথার জামার ওড়নায় তখনও রক্ত লেগেছিল। এ মেয়ে, সারা দিন রাত তুমি কোথায় ছিলে? আর তোমার গায়ে রক্ত কেন? বলেই চিৎকার দিয়ে উঠল রাফাত। রাফাতের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ মনে করল না পৃথা। শুধু সে অসহায়ের মতো রাফাতের দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে বলে উঠল, আমাকে আজ বিয়ে করবেন? কথাগুলো বলতে গিয়ে পৃথার গলা ধরে এলো, সাথে চোখের পানিও গড়িয়ে পড়লো টপ টপ করে। পৃথার অকল্পনীয় প্রস্তাবে রাফাতের বেশ সন্দেহ হলো। সে এমনই চাচ্ছিল, কিন্তু সাথে এটাও চাচ্ছিল পৃথা এমন কিছু অপরাধ করুক যাতে রাফাতের ওপর কোনো দিনও বড় বড় কথা বলতে না পারে। সেটা মনে হয় ঘটেই গেছে, কিন্তু ঘটনা কি তার জানা দরকার? না হলে এই মেয়েকে সোজা করা যাবে না। গতকাল থেকে আমার অনেক লস হয়েছে শুনে ওকে খুঁজতে গিয়ে। ওর প্রতিটা শোধ আমি পাই টু পাই নেব। রাফাতের কোনো প্রতিক্রিয়া না দেখে পৃথা বেশ হতাশ হয়ে গেল। সে ভালো করেই জানে রাফাত এই সুযোগের বিশাল ফায়দা নেবে, কিন্তু ওর করার কিছু নেই। ওর কাছ থেকে আদিলকে সরাতে এই একমাত্র পথই খোলা আছে, না হলে তাকে নিরুদ্দেশ হতে হবে। আগে তো আমাকে বিয়ে করতে চাইতে না, তাহলে এমন কি ঘটলো যার জন্য কিছু ঘন্টা সময়ের ব্যবধানে তোমার মত পাল্টে গেল? ভ্রু কুঁচকে রাফাত প্রশ্ন করলো পৃথাকে। পৃথাও কম যায় না, তাই সে নিজের কথা পাল্টালো। রাহিকে বাসায় নিয়ে এসেছি, প্লিজ ওকে কিছু বলবেন না। ও আগেও সেফ ছিল, এখনো আছে। খালামণিকে বাসায় আনেন, রাহিকে দেখলে তিনি সুস্থ হয়ে যাবেন। কথাগুলো বলে রাফাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পৃথা রুম থেকে বের হয়ে গেল। পাক্কা অসভ্য একটা মেয়ে। একে যতই দেখছি ততই আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কথা পাল্টিয়ে নাটক কিভাবে সাজাতে হয় সেটা এর থেকে ভালো কেউ জানে না। কথাগুলো বলে রাহির কাছে চলে গেল রাফাত। এদিকে পৃথা রুমে এসে দরজা বন্ধ করে 2 রাত মেলে দিয়ে শরীর ছেড়ে দিল বিছানায়। এতে পৃথার শরীর আছড়ে পড়ল বেডের তোষকের ওপরে। সাথে সাথে নিজেই নিজের মুখ চেপে ধরল 2 হাতে, যাতে কান্নার শব্দ বাহিরে না যেতে পারে। তারপর কান্নায় ভেঙে পড়ে সে। কষ্টের তীক্ষ্ণ যন্ত্রণা সে সহ্য না করতে পেরে বাম হাতে মুখ চেপে ধরা অবস্থায় ডান হাত বারবার বিছানায় আশ্রাতে লাগলো। তার যন্ত্রণা দেখার মতো কেউ নেই, তার কষ্ট অনুভব করার মতো সত্যিই আজ কেউ নেই। কাকে সে তার নীরব ঘাতক কষ্টগুলো দেখাবে? একের পর এক অদৃশ্য ছুরি এসে তার হৃদয়ে ফুলে দিচ্ছে। সেই আঘাতে শরীরের মৃত্যু না হলেও একটা সুস্থ হৃদয়ের মৃত্যু হয়ে যায়। সেই মৃত্যু মনের দাফন বুকের ভেতরেই হয়ে যায় সবার অজান্তে, যার খোঁজ কেউ রাখে না। এভাবেই মনের মৃত্যু ঘটে, মানুষকে জিন্দা লাশে পরিণত করে। হৃদয় ভাঙার যন্ত্রণা বড়ই কষ্টদায়ক। রাহি বাসায় আসতেই কাঞ্চন আশিকুর জামানকে কল দিয়ে বলেছে রাহির কথা, তাই তারা বিন্দু মাত্র অপেক্ষা করেনি হসপিটালে। কলিজার টুকরো ছোট্ট মেয়েকে দেখার জন্য ছুটে আসে। এদিকে রাহি এসে দরজা বন্ধ করে দিয়েছে। কারো মুখোমুখি হওয়ার মতো তার সাহস নেই। রাফাত কখন থেকে দরজা ধাক্কিয়ে চলেছে, কিন্তু রাহির খোলার কোনো নাম নেই। রাহেলা বেগমকে নিয়ে তার স্বামী যখন বাসায় ঢোকেন, তখন তারা রাহির দরজা বন্ধ দেখতে পায়। রাহেলা বেগম অসুস্থ শরীর নিয়েই দৌড়ে এসে দরজাতে ধাক্কা দিয়ে বলে উঠল, রাহিমা আমার, দরজা খোল। তোরে কেউ কিছু বলবে না। কোথায় ছিলি, কি করছিলি, এসব কেউ আমরা জানতে চাই না। তুই ফিরে এসেছিস, এতেই আমরা খুশি। অনেক কথা বলার পর রাহি দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তারপর রাফাতের ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিল। রাহেলা মিলিকে জড়িয়ে ধরে মরা কান্না জুড়ে দিল, সাথে রাহির বাবাও। রাফাত রাহিকে দেখতেই চোখ বন্ধ করলো। এতে এক ফোঁটা পানিও ঝরে পড়ল ওর চোখ দিয়ে। ও থাকাতে রাহি বারবার ভয়ে কুকড়ে যাচ্ছে, তাই রাফাত কিছু না বলে সেখান থেকে চলে গেল। রাহি নিজেও কাঁদতে লাগলো। সে কত বড় ভুল করতে যাচ্ছিল সে আজ সে হাড়ে টের পাচ্ছে। পৃথার সাথে দেখা না হলে এতক্ষণে সে আর রিয়াদ দেশের বাহিরে থাকতো। পরিবারকে কষ্ট দিয়ে জীবনে কেউ সুখী হতে পারবে না। রাফাত এসে পৃথার দরজায় নক করে বারবার, কিন্তু পৃথা দরজা করে না। এতে রাফাত ভীষণ চটে যায়। বাইরে কি না কি করে এসেছে আর আমাকে ক্ষম দেখাচ্ছে। ওর এই অহংকার চুরমার করে যদি মাটিতে আশ্রিয়ে না ফেলতে পারি, তো আমি রাফাত পারভেজ নই। কথাগুলো বলে বেশ রাগের সাথে স্থানটি পরিত্যাগ করল। আদিলকে মোর্শেদ সাহেবের বাসায় শিফট করা হয়েছে ওই ঘুমের মধ্যেই। বেলা 11টার দিকে আদিলের ঘুম ভাঙে। চোখ খুলে দেখে মামা তার সামনে। পৃথা বলেও হতাশ চোখে এদিক ওদিক চেয়ে ওকে খুঁজতে লাগলো। আদিলের এমন উড়ুক ভুরুক করা দেখে মোর্শেদ সাহেব ওকে বেশ জোরে ধমক দিয়ে বলল,
কাকে খুঁজছো তুমি? পৃথা কথা রাখেনি। আদিল মনের দিক থেকে ভেঙে পড়ল। ও কোথায় গেছে বলে নিজের অসহায়ত্ব শরীরের দিকেও একবার চাইল না। এই শরীর নিয়ে সে বের হতেও পারবে না, আবার ওর মামা বের হতেও দেবে না। আদিলের জবাব না পেয়ে মোর্শেদ সাহেব আবার ধমক দিল আদিলকে। তোমার সমস্যা কি? কথা বলছো না কেন? আদিল ওর মামার দিকে চেয়ে দৃঢ় কণ্ঠে জানতে চাইল। পৃথা কোথায়? আদিলের এমন বেহায়াপনা কথা শুনে মোর্শেদ সাহেব স্থির হয়ে বসে থাকতে পারে না। চেয়ার ছেড়ে উঠেই চিৎকার দিয়ে বলে উঠলেন, আমার ছোট বোন একটা বেয়াদবকে জন্ম দিয়েছে, ও যেন আমার চোখের সামনে থেকে। কথাগুলো বলেই ধুম মেরে রুম থেকে বের হয়ে গেলেন। বাবা রুম থেকে বের হতেই সুপ্তি আর দীপ্তি আদিলের পাশে এসে বসল। তারপর সুপ্তি আদিলের মাথায় ডাবি দিয়ে বলল, কি রে, সব মান সম্মান কি তোর পৃথার কাছে বিক্রি করে দিয়েছিস? মুখে দেখছি কিছুই আটকাচ্ছে না তোর। মুই মুরব্বি দেখবি না? আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না আপু। বলে আদিল দীপ্তির দিকে চেয়ে গম্ভীর গলায় বলে উঠল, কিরে রাটল স্ন্যাক, তোর ভাবিকে দেখেছিস? ও কোথায় আছে কিছু কি জানিস? তোমার বইয়ের খোঁজ আমি কি করে দেব? আমি তাকে দেখছি নাকি? আর জানলেও বলতাম না। বলে মুখ বাঁকা করল দীপ্তি। বলবি না কেন? এমনি তো আমার পিছনে সারাদিন চৌকিদার হয়ে ঘুরতে পারিস। আমি কি করি না করি সেটা মামার কানে গুজিয়ে দিতে তো ভুল করিস না। আর আজ আমার আসল ঘটনা বলতে পারবি না, এই তোর বাহাদুরি। মাগো, কি বাসাশ্রী, আমাকে আবার চকিদারও বলা হচ্ছে। বলে ঠোঁট ফুরিয়ে বেড থেকে উঠে রুমে হতে চলে গেল দীপ্তি। কিন্তু সুপ্তি গেল না। সে আরো উৎসাহিত হয়ে বলল, তোর এই অবস্থা হলো কি করে? আমার কি করে এই অবস্থা হয়েছে সেটা জানতে পারলে তুমি তোমার ভাইয়ের নামে আগে থানায় একটা মামলা ঠুকে দেবে। তার থেকে না শোনাই বেটার। বলে অন্যদিকে মুখ ফেরালো আদিল। সুপ্তি বেড থেকে উঠে অন্য পাশে গিয়ে আদিলের মুখোমুখি বসে আবার প্রশ্ন করল, পৃথা দেখতে কেমন রে? তুই তো দেখতে হেব্বি ছাক্কাস, তা সে দেখতে কেমন? আমি তার রূপ দেখে প্রেমে পড়ি নাই যে তার রূপের বর্ণনা দিতে যাব। সে স্বভাবে কেমন সেটা আমি বলতে পারবো। থাক, তোকে আর বলতে হবে না। আমার সাথে তোকে এক জায়গায় যেতে হবে। আমার বেস্ট ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট এই কিছুক্ষণ আগে জানালো। যাবি কিন্তু আমার সাথে? আদিল কোনো কথা বলে না, ওভাবেই চুপ করে থাকে। ওর ভেতর দীপ্তি প্লেটে খাবার নিয়ে রুমে ঢোকে। তারপর কপট রাগ দেখিয়ে বলল, আপা তাকে খেতে বলো, আমি এর বেশি কিছু করতে পারবো না। কিন্তু আমাকে না খাওয়ায়ে তোর বদমাঝাজি বাপকে খাওয়া। তার মাথা এমনিতে গরম হয়ে আছে, পেটে খাবার পড়লে এমনি মাথা ঠান্ডা হয়ে যাবে। তিনি নিজে রিলেশন করে বিয়ে করেছেন, আর আমরা বাচ্চা বলবান করলেই দোষ। আমার নানাও একটু খবিশ ছিল, না হলে ঢাকঢোল পিটিয়ে এই বিয়েতে সায় দেয়। সুপ্তি আদিলের মুখ চেপে ধরে বলল, আরে চুপ থাক, বাবা শুনলে তোরে আস্ত রাখবে না। এত স্পষ্টবাদী হলে তো দুনিয়াতে 2 দিনও তো টিকতে পারবি না। দীপ্তি আদিলের মুখে খাবার তুলে ধরতেই আদিল দীর্ঘশ্বাস ফেলে বলল, এইভাবে ভালোবাসা যদি তোর মামুনকে দিতিস তাহলে আমার উপরে এত ভার পড়তো না। তোদের এই ভালোবাসা আমার শরীর আর মনে কাঁটা গুঁজে দেয়। দীপ্তি রেগে গিয়ে কিছু বলতেই ডাইনিং রুমে মোর্শেদ সাহেবকে দেখে আদিল গলার স্বর উঁচু করে বলল, দীপ্তি, আমাকে বাসায় যেতে দিবি নাকি আমাকে তোর রুমের জানলা ভেঙে পালাতে হবে? হয় আমাকে সম্মানে যেতে দে, না হলে কিন্তু। মাইমুনা বলে জোরে একটা হাঁক ছাড়লো মোর্শেদ। সুপ্তির মা রান্নাঘরে কাজ ফেরে স্বামীর কাছে হাজির হতেই মোর্শেদ গম্ভীর গলায় বলে উঠলেন, আজ যদি সে বাসায় চৌকাঠ পেরাই তাহলে হাত পা ভেঙে সারা জীবনের জন্য বাসায় বসিয়ে রাখবো। বাবা শাসন করতে পারেনি তো কি হয়েছে, আমি এখনো মরিনি। আদিল আর কিছু বলে না। মামার মুখের ওপর কিছু বলতে না পেরে সব রাগ দীপ্তির ওপর ঝালো। এই খাবার সরবি আমার কাছ থেকে, একদম আমার কাছে ঘেসবি না। দীপ্তির চোখে জল চলে আসতো আদিলের ব্যবহারে। সে ওখান থেকে দ্রুত চলে গেল। এসব দেখে সুপ্তি রাগে গলায় বলল, বাবার উপর রাগ দীপ্তির উপর না ছাড়লেও পারতি। ভালো করে বললে হতো না? কথায় কথায় কেন এত রাগ করিস? আমার প্রতি ওর এত কেয়ার ভালো লক্ষণ নয় আপু, এই লক্ষণ মোটেও ভালো না। আমি চাই না এতটুকু বয়সেও ভেঙে যাক, কারণ সে যেটা আমার কাছে চায় সেটাও কোনোদিনও পাবে না। আমার সামনেও নিজে জীবন আছড়ে মারলেও সম্ভব হবে না, সেখানে শুধু ওর ক্ষতিই হবে। আমি আমার সম্পর্কের কথা শুধুমাত্র মামার জন্য কারো কাছে প্রকাশ করতে পারিনি, না হলে আগেই দীপ্তির কাছে প্রকাশ করতাম। আদিলের কথা শুনে চমকে উঠল সুপ্তি। সে আর বসে থাকতে পারল না, দ্রুত দীপ্তির রুমে চলে গেল। বড় বোনকে দেখে দীপ্তি তাড়াহুড়ো করে চোখের পানি মুছে চুপ করে রইল। সুপ্তি সেটা দেখে সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারল। তবুও সে বিষয়টি নিশ্চিত হতে চট করে বলে উঠল, তুই কি আদিলকে ভালোবাসিস? দীপ্তি শুধু মাথা দোলালো, তারপর সুপ্তিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সুপ্তি কি বলবে ভেবে পাচ্ছে না। সে দীপ্তিকে নিজের কাছ থেকে সরিয়ে বলল, ভুল মানুষকে তুই ভালোবেসে ফেলেছিস। যার কাছে তোর ভালোবাসার মূল্য বিন্দু পরিমাণেও নেই, সে অন্য কারো।
চোখের পানি মুছে দীপ্তি অনেক আশা নিয়ে বলল, বাবার মুখে শুনলাম মেয়েটির নাকি বিয়ে হয়ে যাচ্ছে, তাহলেই তো সব ঠিক হয়ে যাবে। সুপ্তি দীর্ঘশ্বাস ফেলে আনমনে বলে উঠল, তুই ভেবেছিস আদিল এই বিয়ে হতে দিবে? কারণটা শুনে রাখ, আদিল নামক ডিকশনারিতে হার বলে কোনো শব্দ নেই। সবকিছু মন থেকে মুছে ফেল। কথাগুলো বলে সুপ্তি আবার আদিলের কাছে এসে বলল, চল তোকে বাসায় দিয়ে আসি, বাবার বিষয় পরে দেখা যাবে। দীপ্তির সামনে যেন আর না আসিস, তোকে না দেখলে কিছুটা শান্ত হবে। তোর ধারণাই ঠিক। বাসা থেকে মুক্ত হওয়ার কথা শুনে আদিলের চোখ জল জল করে উঠল। সুপ্তির এক নিঃশ্বাসে ফেলে দ্রুত রেডি হতে লাগলো। 7 দিন পর গোধূলি সন্ধ্যার লগ্নে আকাশে ঝাঁপিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। পুরো দিন ব্যবসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই গরমকে শান্ত করার জন্য প্রকৃতি তার বৃষ্টিধারা মাটির বুকে নামিয়ে এনেছে। গতকাল রাতে সবার আড়ালে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজেছে আর কান্না করেছে, যার ফলাফল সকালে শরীর কাঁপিয়ে জ্বর চলে এসেছে পৃথার। বিয়ের অনুষ্ঠানের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তার ভেতর কনে তার শরীরে জ্বর বাঁধিয়েছে। অবশ্যই অনিয়মের জন্য আমার সমস্যা হয়েছে বলে রাফাত কিছুটা বকাবকি করেছে পৃথাকে। পুরো দিন আর আসেনি ওকে দেখতে। রাহেলা বেগম একটু আগে দেখে গেছে। পৃথা চোখ বন্ধ করে শুয়ে আছে। এমন সময় দরজা খোলার শব্দ শুনেও চোখ খুলল না পৃথা। ওভাবেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইল। পুরো শরীর তার জ্বরে কাঁপছে। মেডিসিনেও কাজ হচ্ছিল না। কেউ তার কম্বল উঁচু করে ধরতেই পৃথা চমকে উঠল ভূত দেখার মতো, কারণ সামনে আদিল দাঁড়িয়ে আছে। পৃথা ধর্মরিয়ে বিছানা থেকে উঠে বসল, তারপর তুথিয়ে বলে উঠল, তুমি তুমি কিভাবে চিনলে এই বাসা? পৃথার কথা শুনে আদিল তার ভ্রুজোড়া নাচিয়ে বলল, বাহ, আপনার এত প্রতিভা! আপনি যে তুতলি সেটা তো আমি জানতাম না। আদিলকে দেখে পৃথার জ্বর ঠান্ডা হওয়ার জন্য প্রশান্ত মহাসাগরে ডুব মারার জন্য পাড়ি জমিয়েছে। পৃথা বিছানা থেকে উঠে দাঁড়াতেই দরজায় নক করল। এই পৃথা, এই শরীর নিয়ে আবার দরজা বন্ধ করতে গেলে কেন? দরজা খোল, তোমার জন্য আদা চা এনেছি, এটা পান করলে তোমার ভালো লাগবে। রাহেলা বেগমের কথা শুনে পৃথা ঘাবড়ে গেল। আদিল, তুমি এক্ষুনি চলে যাও বলে ধরফর করতে লাগলো পৃথা। কিন্তু না, আদিল এখান থেকে এক পা নড়তেও নারাজ। কোনো কিছু দিয়েই যখন পৃথা আদিলকে এখান থেকে সরাতে পারল না, তখন পৃথা রেগে গিয়ে বাধ্য হয়ে দরজা খুলে দিতে গেল। আর তখনই আদিল পেছন থেকে পৃথার দুহাত শক্ত করে ধরে এক ঝটকানে ওকে বুকের ভেতর আনতে বাধ্য করল। বৃষ্টি ভেজা আদিলের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। পৃথার দুহাত আদিল তার এক হাতের মধ্যে ধরে অন্য হাত পৃথার গলার একটু নিচে রেখে শক্ত করে আঁকড়ে ধরল পেছন থেকে, যাতে পৃথা নড়তে না পারে। আদিল, আমাকে ছাড়ো বলতেই আদিল পৃথার কানে ফিসফিসিয়ে বলল, আমি আপনাকে ছাড়ার জন্য ধরিনি। ওইদিকে রাহেলার দরজায় ধাক্কা দেওয়া দেখে রাফাতও এসে দরজায় দাঁড়ালো। পৃথা, তোমার সমস্যা কি? দরজা খুলছো না কেন? রাফাতের কণ্ঠ শুনে পৃথা বিচলিত হলেও আদিলের এতে যায় আসে না, বরং আদিল আদুরে কণ্ঠে বলে উঠল, আপনি যে আমার হবেন তার সার্টিফিকেট দিতে এসেছে, সেই উপহার না দিয়ে আমি চলে যাই কিভাবে? আদিল পৃথার গলার কাছে ঘনিষ্ঠ হলো। আপনি কথা দিয়ে কথা রাখেননি, তার জন্য আপনার শাস্তি পাওয়া দরকার, যাতে ভবিষ্যতে আমার সাথে আর বিশ্বাসঘাতকতা করার সাহস না দেখান। বলে পৃথার গলায় মুখ ডোবালো আদিল। পৃথা যতই নড়তে লাগলো ততই ওর উপর ভালোবাসার অত্যাচার ঝাড়তে লাগলো। ভয়ঙ্কর শব্দে আকাশ বাতাস প্রকম্পিত করে বাজ পড়ল। দিয়ে গেল বৃষ্টির আগমনী বার্তা। আবার বৃষ্টি আসছে। বাহিরে শ্রাবণের ঝড় বাতাস বইছে, তার সাথে বাড়ছে বৃষ্টির দাপট। বাতাস আর বৃষ্টির সমন্বয়ে সৃষ্ট হয়েছে মারুতের প্রবল বর্ষণ। খোলা জানালা দিয়ে বাড়ি ধারার ফোঁটা ফোঁটা জল এসে ভিজিয়ে দিচ্ছে জানালার পর্দাগুলোকে। কি জানি, হয়তো খিড়কির পর্দাগুলো আজ বৃষ্টি স্নাত করার জন্য উন্মুখ হয়ে চেয়েছিল কৃষ্ণ ওই জলধরের পানে। এক যুগ পার হয়ে গেল আপনাকে মন দিয়ে দেহের আগুন জ্বালিয়েছি। পৃথিবীর কোনো পানি বা পদার্থ দিয়ে এই আগুন নেভানোর নয়, একমাত্র ভালোবাসা দিয়ে এই আগুন নেভানো যাবে। সেটা শুধুমাত্র আপনার ভালোবাসা। পৃথার ভালোবাসা ছাড়া এই অনল নেভানো অসম্ভব। আদিলের আবেগঘন কথায় পৃথা নিজেকে হারিয়ে ফেলল তার প্রেমিক পুরুষটির মাঝে। গলার কণ্ঠ আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, চোখ দুটো আবেশে বন্ধ হয়ে আসে। এমন সময় রাফাত দরজায় জোরে একটা লাথি দিয়ে পৃথার নাম ধরে ডেকে উঠল। চোখ দুটো খুলে যায় পৃথার। না, ওর কথার সাথে সায় দিলে চলবে না বলে পৃথা আদিলের কাছ থেকে নিজেকে ছাড়ার চেষ্টা করতেই আদিল স্বইচ্ছায় পৃথাকে ছেড়ে দিল। পৃথা দ্রুত নিজেকে ঠিক করে আদিলকে বলল, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আদিল কোনো কথাই শুনতে নারাজ।
পৃথা এতে রুষ্ট হয়ে দরজার কাছে যেতে আদিল দ্রুত গিয়ে পৃথাকে দরজার সাথে চেপে ধরে দু হাতে কোমর জড়িয়ে ধরেই গালে কপালে ঠোঁটে ভালোবাসার আলিঙ্গন করতে লাগলো। এতে পৃথার শরীর ক্ষণে ক্ষণে কাঁপতে লাগলো। ঘন ঘন শ্বাস ফেলে আদিলকে আরো মাতাল করে ফেললো। এদিকে রাহেলা আর রাফাতের কর্কশ ধ্বনিতে গান ঝালাপালার মতো অবস্থা। আদিল বেশ বিরক্ত হয়ে বলে উঠল, আপনার ছ্যাঁচড়া কাজিনকে এসব করতে নিষেধ করবেন, তাহলে আমি একবার ছুটে গেলেও কিন্তু জীবনে তাকে আর তার নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থা রাখবো না। সারা জীবনের জন্য হুইল চেয়ারে বসে কাটাতে হবে। এদিকে রাহেলা রুমের চাবি এনে রাফাতের হাতে দিতেই সেটা নিয়ে রাফাত চাবিতে পুশ করলো। ততক্ষণে আদিলকে নিয়ে পৃথা ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। রাফাত রুমে ঢুকে গলা ফাটিয়ে পৃথাকে ডাকতে লাগলো। পৃথা আদিলের মুখে হাত দিয়ে চেপে ধরে চিৎকার দিয়ে বলে উঠল, আমি তো দরজার নক করে বাথরুমে ঢুকেছি, আপনি ভেতরে ঢুকলেন কি করে? পৃথার গলার আওয়াজ পেয়ে রাফাত খানিকটা শান্ত হলো। এই মেয়ে এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছে? বাহিরে এসো বলতেই রাহেলা বেগম রাফাতকে ধমক দিয়ে বলল, ওয়াশরুমেও যেতে হবে তোর অনুমতি নিয়ে? সব কিছুতে বাড়াবাড়ি ভালো নয়। এমনি বাড়াবাড়ি করি না আমি। তুমি বাড়াবাড়ি করনি বলে রাহি অমন একটা কাজ করার সুযোগ পেয়েছিল, যার জন্য এখনও জানতে পারিনি ওই 3 দিন সে কোথায় ছিল। কথাগুলো বলেই রাফাত রুম থেকে বের হয়ে গেল। ছেলের কথা শুনে রাহেলা হতবাক হয়ে গেল। ছেলে দিন দিন পৃথার প্রতি যে হারে জুলুম করতে শুরু করেছে তাতে মনে হচ্ছে পৃথার জীবন তছনছ করে ছাড়বে। আমি ভুল করছি না তো? আনমনে কথাগুলো বলতে বলতে রাহেলা বেগম রুম থেকে বের হয়ে গেল। ওরা রুম থেকে বের হতেই পৃথা অনুভব করো আদিল শক্ত করে ওকে বুকের ভেতর জড়িয়ে ধরে আছে। আদিল সারো বলেই নিজের কাছ থেকে আদিলকে ছাড়িয়ে ওকে ওয়াশরুম থেকে বের করে এনে ব্যালকনির ঠাইয়ের কাছে দাঁড় করিয়ে তর্জনী আঙুল উঁচু করে উঠিয়ে উচ্চস্বরে বলে উঠল, দেখো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না। আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমার সাথে মোটেও যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি যেভাবে এসেছো ঠিক সেভাবেই এখান থেকে চলে যাও। বিয়ে করার সিদ্ধান্ত আপনি নিজে নিয়েছেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে অন্য কারো হতে দিচ্ছি না, এটা আমার ওয়াদা। সো সাবধানে থাকবেন, আর আপনার মাথা মোটা ওই কাজিনটাকেও সাবধানে রাখবেন। কথাগুলো বলেই আদিল ব্যালকনির রেলিংয়ে দাঁড়িয়ে নিচের দিকে ঝাঁপ দিল। সাথে সাথে পৃথা দৌড়ে ব্যালকনির রেলিংয়ের কিনারা ঘেঁষে দাঁড়াতেই নিচে দেখল ওর কয়েকজন ফ্রেন্ড ওকে ধরে ফেলেছে। পৃথার জীবন্ত যাওয়ার মতো অবস্থা। এ পাগল না অন্য কিছু, একটু হলেই আমাকে হার্ট ফেল করে ছাড়ত। এসব ভাবতেই আদিল দু আঙ্গুলে কিস করে সেটা পৃথার উদ্দেশ্যে ছুঁড়ে মেরে বলে উঠল, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আমি সর্বদাই ভালো থাকি আপনাকে নিয়ে, আপনি বরং নিজের খেয়াল রাখবেন। পৃথা অবাক হয়ে ওর দিকে চেয়ে রয়, কিন্তু কিছুই বলে না। এর মধ্যে কাঞ্চন এসে পৃথাকে ডেকে নিয়ে যায়। পৃথা নিচে এসে দেখলো ওদের এঙ্গেজমেন্টের রাতে পরার জন্য কিছু ড্রেস আনিয়েছে রাফাত। পৃথাকে দেখে চুজ করার জন্য বলে রাফাত খানিকটা দূরে গিয়ে ইজি চেয়ারে বসল। রাহেলা এবং রাহি আগে থেকেই বসেছিল। পৃথা সেখানে বসেই বলে উঠল, খালামণি, আমার একজন ফ্রেন্ড আছে, তাকে কি আমাদের বিয়ের দিনে দাওয়াত করতে পারি? কে সে? ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো রাহেলা। আপনাদের প্রতিবেশী বলে কিছুক্ষণ চুপ করে রইল পৃথা। তারপর ইতস্তত বোধ কাটিয়ে দ্রুতই বলল, রিয়াদকে চেনেন তো? সে আমার ছোটবেলার ফ্রেন্ড। এখানে এসে তাকে খুঁজে পেয়েছি আমি। যদি ওকে ইনভাইট করেন তাহলে আমি আপনার প্রতি কৃতার্থ হতাম। দুনিয়ার সব চোর ডাকাত তোমার ফ্রেন্ড হয়, তাই না? তুমি যে কি চাও আমি সেটা এখনো বুঝতে পারলাম না। কথাগুলো বলে রাহেলা বেগম উঠে দাঁড়ালো এবং রান্নাঘরে চলে গেল। পৃথা দীর্ঘশ্বাস ফেলে ড্রেসগুলোর দিকে মনোযোগ দিল। ওদিকে রাফাত মুগ্ধ নয়নে পৃথাকে দেখতে লাগলো। পৃথাকে আগে তার কাছে সাধারণ লাগতো, কিন্তু আজ কেমন যেন তাকে সবার মাঝে অসাধারণ লাগছে। কি অপূর্ব কোমল স্নিগ্ধতার স্বভাব। এই কোমলতায় বারবার ডুব দিতে চায় রাফাত। আর মাত্র কয়েকটা দিন, তারপর এই কোমল কন্যা সারা জীবনের জন্য তার হয়ে যাবে। তখন চাইলেও তার কাছ থেকে তাকে কেউ কেড়ে নিতে পারবে না। এসব ভাবনার মাঝে রাহেলা চা এনে সবার হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। চা পান করতে ইচ্ছা করছিল না। রাহিদিকে একবার চেয়ে দেখলে ও মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে। কেন এমন হয়ে আছে সেটাও বুঝতে পারল পৃথা। সে উঠে দাঁড়ালো এবং নিজের রুমে চলে গেল। কাজ সাকসেস হয়েছে বলে দ্রুত ফ্রেন্ডদের কথা মতো একটা ট্রিট দিচ্ছে আদিল। গুলশানের ফুয়াং ক্লাবে সবাই এসেছে। ক্লাবটি লাইসেন্স প্রাপ্ত হলেও ইদানিং বেশ বদনামও কুড়িয়েছে নিজেদের ঝুলিতে। বেশিরভাগ বেআইনি কাজ হয় এখানে। এসব কাজে নিয়মিত মোটা অঙ্কের মাসোহারাও পাচ্ছে নার্কোটিক্স কর্মকর্তারা। তাই ওখানে আইন কানুন অসহায়।
বেশিরভাগ উচ্চবিত্তের ছেলে মেয়েদের আড্ডাখানা এখানে। এখানে লাইভ ডিস্কোতে ঢুকতে জনপ্রতি ১৫০০ টাকা দিতে হয়। নগদ ১৮,০০০ টাকা দিয়ে ওরা ১২ জন ঢুকলো ডিস্কোতে। আদিল এখানে আগে কখনো আসেনি, কিন্তু বন্ধুদের জোরাজুরিতে আজ এখানে আসতে বাধ্য হয়েছে। সোসাইটি গার্ল আর কল গার্লদের আনাগোনায় মুখরিত ক্লাবটি। সবাই বারের মুখ্য জায়গায় ভিড় করতে লাগলো। তারপর বিয়ার সহ কিছু বিদেশি ড্রিঙ্কসে মাতিয়ে তুলল নিজেদের। এদের মধ্যে আদিল, পিয়াস আর সিদ্ধার্থ খাওয়া থেকে বিরত থাকলো, কারণ সবাই মাতলামি করে বাকিদের সামলানো দেয়। এরা সবাই উচ্চবিত্ত ফ্যামিলির সন্তান। যেহেতু এরা 25+ বয়স পার করেছে, তার মানে বাবা মায়ের শাসন থেকে তারা মুক্ত। মধ্যরাত পেরিয়ে গেলে ওরা 12 জন বের হলো ক্লাব থেকে। তার ভেতর ওখান থেকেই 7 জন যে যার মতো বাসায় চলে গেল, কারণ তাদের বাসা কাছেই ছিল। আর বাকি 5 জনের বাসা দূরে দেখে তারা 2টা বাইকে চড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আদিল ও সিদ্ধার্থ বাইক চালাচ্ছে। বাকি 3 জনের অবস্থা খুব একটা ভালো না হলেও নিজেদের কন্ট্রোলে রেখেছে। কিছু দূর যেতেই পুলিশ চেকপোস্টে ওদের গাড়ি আটকায়। গাড়ির কাগজপত্র চাইতেই দুজনে সব কাগজপত্র বের করে দেখালো। এতে 2 জন পুলিশ খানিকটা রেগে গেল, কেন আইনে এদের কাছ থেকে টাকা খেতে না পেরে বাইকে একটা লাঠির বাড়ি দিয়ে বলল, কিরে, এত রাতে কোথায় ছিলি? দেখে তো মনে হচ্ছে মদ গিলেছিস। কিছু টাকা ছাড়, না হলে তোদের নামে কেস ঢুকিয়ে দিব, কারণ তোদের সবার হেলমেট নেই। ওখান থেকে আদিলের ফ্রেন্ড সজীব মুখে বিশ্রী একটা গালি দিয়ে বলল, আমরা যেখানে খুশি সেখানেই যাব, তাতে তোর বাবার কি? রাস্তা ছাড়, নইলে এমন কেলানি দিব বডি ঠিক থাকবে কিন্তু দাঁতগুলো ঝরঝর করে খুলে বের হবে। শালা, টাকা খাওয়ার ধান্দা, সব ধান্দা ছুটাইব। এমন ভাষা শুনে একটা পুলিশ খেপে গেল। শালা মদখোরের দলেরা পুলিশকে গালি দিস? বাবার টাকার গরমে বকে গেছিস। কার কত জ্বালা উঠেছে সব তেজ আজ মারবো। চল, আজ তোদের জেলে ভরবো, দেখি তোদের কার বাবার কত টাকা রয়েছে। বলেই পিছনে বসা মেয়েদের গায়ে হাত দিয়ে বাইক থেকে নামাতেই আদিল গাড়ি স্টান্ট করলো। তারপর খানিকটা শূন্যতে উঠে একটা ঘুষি মারল পুলিশের ঘাড়ে। ধম করে পুলিশ সদস্যটি পড়ে যায় রাস্তার ধারে। গভীর রাতে রাস্তায় তেমন চলাচল নেই পথচারী, তাই অন্য পুলিশ সদস্য ভয় পেয়েই ওয়্যারলেস হাতে নিয়ে সেটা আর বন্দুক কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মেরে আদিল বলল, সব জায়গায় লিডারগিরি চলে না, জায়গা বুঝে পাওয়ার দেখাতে হয়। আরেকদিন যদি এইভাবে রাস্তায় অযথা বিরক্ত করতে দেখি, তো সেদিন মনে করবি এই পেশায় থাকা তোর শেষ দিন। এই পুলিশের গায়ে হাত তুলো, তোদের আর কেউ বাঁচাতে পারবে না। সব কটারে যদি না দেখে নিছি, তো আমি জব্বার হাবিলদার নই, তোদের জেলের ভাত খাওয়াই ছাড়বো। বলতেই সিদ্ধার্থ অন্য বাইক থেকে নেমে বলল, শালা বাইন বলে কি? আরে আগে তুই নিজে বাঁচ, তারপর না হয় আমাদের ধরতে আসিস। কথাগুলো বলে এখানে উত্তম মধ্যম দিতে লাগলো জব্বারকে। এই অনেক হয়েছে বলে আদিল ওদেরকে নিয়ে আবার বাইকে স্টার্ট দিল। ওরা চলে যেতেই পুলিশটি ওয়্যারলেসটি খুঁজে এনে সামনের রাস্তার যারা ডিউটিরত ছিল তাদের সব কিছু জানালো এবং বলল কোনোভাবেই যেন ওরা ছাড়া না পায়। আদিলরা পরের চেকপোস্টে আসতেই 3টে পুলিশ ওদের দূরে থেকে থামতে বলল, কিন্তু আদিল সিদ্ধার্থকে থামতে নিষেধ করলো এবং বলল, গিয়ার বাড়িয়ে দে, হয়তো পিছনের পুলিশেরা ওদের আমাদের নামে নোটিশ করেছে। শালা মাদারির পুত, এত পিটন খেয়েও দেখছি সোজা হসনি। এবার রাস্তায় দেখলে দিনে দুপুরে শালাকে জবাই দেব। বলেই সিদ্ধার্থ গিয়ার বাড়িয়ে আরো জোরে গাড়ি টান দিল। পুলিশদেরকে বাইকগুলো ওভারটেক করতেই 2টা পুলিশ তাদের নিজেদের বাইকে বসে ওদের পিছু নিল। সিদ্ধার্থ গ্লাসে 2টি পুলিশের বাইক আসতে দেখে আদিলকে জানালো ব্যাপারটি। এরা মহা মুশকিলে পড়ে গেল। এই রাস্তা বদলা বলেই 2টা বাইক সামনের 4 মাথায় মোড়ে এসে দুজনে দুদিকে চলে গেল। পুলিশ 2টি মোড়ে এসে যখন দেখলো ওইদিকে একা যাওয়া অনিরাপদ, তাই ওরা আবার ব্যাক করলো। তাছাড়া ওই ছেলেদের বাইকগুলো অনেক আগেই চলে গেছে। 2টা বাইকে ছিল আর 15, আর তাদের বাইক ওদের থেকে নিচু মানে, তাই ওদের সাথ ধরা কোনোভাবেই সম্ভব নয়। প্রায় আধা ঘন্টা পর আদিল আর সিদ্ধার্থ অন্য রাস্তা দিয়ে একসাথে মিট হলো। তারপর নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন সকাল 10টা। এখনও রাফাতের ঘুম ভাঙেনি, কিন্তু পৃথা একটা চেয়ার পেতে সেখানে বসে আছে। হঠাৎ ঘুম ভেঙে যায় রাফাতের। পৃথাকে ওভাবে বসা দেখে রাফাত খানিকটা চমকে যায়। তারপর সকালের আড়মোড়া ভেঙে উঠে বসতেই পৃথা হাত বাড়িয়ে বলল, 50,000 টাকা দিন তো, আমি শপিং এ যাবো রাহিকে নিয়ে। গতকালের খালামণির ড্রেসটা পছন্দ হয়নি আমার, সেটাই বদলাতে যাচ্ছি আমি।
যেহেতু আপনাকে বিয়ে করতে যাচ্ছি, তাই আপনার অনুমতি ছাড়া আমি কখনোই বাইরে যাব না, তাই অনুমতি নিতে আসলাম। পৃথার কথা শুনে রাফাত বেশ খুশি হলো। কোনো প্রশ্ন ছাড়াই পৃথাকে টাকা দিয়ে দিয়ে বলল রাফাত, গাড়ি নিয়ে যাও। আমাকে কি যেতে হবে? যদিও আমার অফিসে কিছু কাজ আছে, তবুও তোমার জন্য আমি শপিংয়ে যেতে পারি কাজ ছেড়ে। তার কোনো প্রয়োজন নেই। বলেই পৃথা রুম থেকে বের হয়ে গেল আর রাফাত সেদিকে কিছুক্ষণ চেয়ে রইল। পৃথা রাহিকে নিয়ে বের হলো, কিন্তু তারা গাড়ি না নিয়ে রাহির স্কুটি নিয়ে বের হলো। পৃথা নিজে স্কুটি চালাতে জানে, আগে স্বপ্নার স্কুটি ছিল, সেখান থেকে ও চালাতে শিখেছিল। ওরা একটা শপিং মলের কাছে এসে স্কুটি পার্ক করে সিঁড়িতে উঠতেই দেখলো আগে থেকে রিয়াদ সেখানে দাঁড়িয়ে আছে। রাহি তো সারপ্রাইজ হয়ে গেছে রিয়াদকে দেখে। এতে রাহি জনবহুল প্লেসে ভুলে দৌড়ে গিয়ে রিয়াদকে জড়িয়ে ধরলো এবং কান্না করতে লাগলো। রিয়াদ পৃথার দিকে তাকাতেই পৃথা দু হাতে চোখ ঢেকে বলল,